আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের নিয়মিত আয়োজন দিগন্ত বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। এই অনুষ্ঠানে সাধারণত দিনের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনার বিশ্লেষণ করা হয়। আজকের বিষয়, এবার এনসিপি নেতা খুলনায় গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আরও আছে, তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন। আর এর বাইরে গণমাধ্যমে সর্বশেষ ঘটে যাওয়া যে হামলা সহ নানা ইস্যু, আর বিশেষ করে গণমাধ্যমে হামলার ঘটনাটা এবছরে এটাই কি প্রথম, নাকি এর আগেও ঘটনা ঘটেছে? বিশেষ করে নয়া দিগন্তের উপরে যে হামলা হয়েছিল 2013 সালের 12 ফেব্রুয়ারি, সেই বিষয়টা নিয়েও আমরা আজকে আলোচনা করব। আজকের বিশ্লেষণের জন্য স্টুডিওতে আমরা অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছি নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলিকে। খলিলি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের বিশ্লেষণে। আপনাকে ধন্যবাদ। খলিল ভাই, আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে খুলনার সোনাডাঙ্গায় আজকে এনসিপির একজন নেতাকে গুলিবিদ্ধ করা হয়েছে। তো এই যে এনসিপি নেতাকে গুলিবিদ্ধ করা, এর সাথে শরীফ ওসমান হাদিকে যে হত্যা করা হয়েছে, এর কোনো যোগসূত্র আছে কিনা, বা আগামী নির্বাচনকে চ্যালেঞ্জে ফেলানোর জন্য এই ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা? প্রথম কথা হচ্ছে কি, আপনি যে সম্পর্কের কথা বললেন, আমি মনে করি যে সম্পর্ক আছে। আমাদের নিউ ইয়র্ক সংবাদদাতা একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তারা দিয়েছেন। সেটা হচ্ছে, আমরা জিয়াউল আহসান, যিনি খুন গুম এসব প্রজেক্টের প্রধান ব্যক্তি হিসেবে পরিচিত, ওনার সেকেন্ড ম্যান ছিলেন পিকলু চৌধুরী নামে। এই ভদ্রলোক এই দায়িত্বে ওনার সহযোগী ছিলেন। তিনি এই 5ই আগস্টের বিপ্লবের পরে এখন আমেরিকা চলে গেছেন। ওনার যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ আইডি তদন্ত করে দেখা গেছে উনি বাংলাদেশে প্রায় কোনো ইয়ে অনুযায়ী 800 জনকে টার্গেট করে তাদেরকে হত্যার জন্য হিট লিস্ট তৈরি করে এই কার্যক্রমের সমন্বয় করতেছেন উনি। আমরা হাদির ব্যাপারে, যেটা হাদি হত্যার ব্যাপারে এখনো পর্যন্ত পরিষ্কার কোনো আমরা বক্তব্য জানতে পারিনি। তবে হাদির আমরা যতটুকু আভাস পাই সেটা হচ্ছে কি, হাদিকে যে হত্যা করছে তা সে কিন্তু সরকারের কনসার্ন বিভাগের নিয়ন্ত্রণে আছে। হয়তো তাকে আটক করা হয়েছে অথবা আটক করার মতো পরিস্থিতির মধ্যে আছে। এখন এই ঘটনাগুলোর যদি ডিটেল তদন্ত করে প্রকাশ করা হয়, এবং এনসিপি যে নেতার কথা আমরা আজকে গুলিবিদ্ধ হওয়ার কথা শুনছি, এই এনসিপির নেতা একজন শ্রমিক লীগ নেতা ছিলেন সাবেক, এবং তার ব্যাপারে বলা হচ্ছে মাদক সংশ্লিষ্টতাও আছে। এগুলো হয়তো থাকতেও পারে। এর বাইরেও কিন্তু আমরা আরও কিছু খবর পাচ্ছি, যেমন বান্দরবান সীমান্তে, তারপরে চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি সতর্ক হচ্ছে এবং ওসব জায়গায় জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি, মানে তাদের ইমার্জেন্সি ব্যবস্থা বলতে যেটা বোঝায় সীমান্তরক্ষীদের, এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। তার মানে বাংলাদেশে যে নির্বাচনটা হবে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি, এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং সরকারের সকল অর্গানগুলো এই নির্বাচন করার জন্য একেবারেই কিন্তু তৎপর। আপনি নির্বাচন কমিশনের প্রতিদিনের কার্যক্রমে কিন্তু আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি। রাজনৈতিক দলগুলো নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করা দরকার সেই প্রোগ্রামগুলো আমরা দেখতে পাচ্ছি। এর কেবলমাত্র ব্যতিক্রম হচ্ছে যে ফেসিবাদী গোষ্ঠী 5ই আগস্টের বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়েছিল, এবং যাদের প্রথম সারির নেতারা ভারত আশ্রয় গ্রহণ করেছে এবং অন্যান্য দেশে, তারাই কেবল এই নির্বাচনকে হতে দিতে চাচ্ছে না। আর একই সাথে আমরা তাদের পৃষ্ঠপোষক হিসেবে প্রতিবেশী দেশের যে রাজনৈতিক কর্তৃত্ব অথবা নিরাপত্তা প্রধান যারা আছে, তাদেরও দেখি যে একই লাইনে কথাবার্তা বলা। যেমন এই যে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে উগ্রবাদী হিন্দুরা ঢুকে যে ওখানে হত্যার হুমকি দেয়া, এইগুলো তো খুব সিগনিফিকেন্ট একটা ব্যাপার। দিল্লির মতো একটা জায়গায় এখানে প্রতিবাদ বিক্ষোভ হতে পারে, কিন্তু একেবারে এমবেসির ভেতরে ঢুকে পড়া, এটা যদি কোনো ইঙ্গিত না থাকে, এই স্কোপ যদি তাদের দেয়া না হয়ে থাকে, এটা হওয়ার কথা না। বাংলাদেশেও ভারতীয় হাই কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে, কিন্তু সেই বিক্ষোভ তো কখনোই হাই কমিশনে হামলার ঘটনা ঘটেনি। এসব জিনিস দেখে যেটা মনে হয়, সম্ভবত আগামী ফেব্রুয়ারির যে নির্বাচনটা আছে সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এই একটা নিরাপত্তা ক্রাইসিস তৈরি করা হচ্ছে, নিরাপত্তা সংকট তৈরি করা হচ্ছে। ফলে আজকে খুলনার ঘটনা, ঢাকার ঘটনা এবং এরকম যদি আরও কিছু ঘটনা ঘটে থাকে, অস্বাভাবিক কোনো কিছু না। আমরা হাদি শহীদ হওয়ার আগে কিন্তু হাদি তার নিজের বক্তব্যেই বলছে ইনি কিন্তু মৃত্যুর হুমকি পাচ্ছেন, খুনের হুমকি ওনাকে বারবার দেওয়া হচ্ছে। সেই ঘটনাটা ঘটে গেল। এখন যারা এই 5ই আগস্টের নায়ক, অন্যান্য নায়ক যারা ছিলেন
এবং পলিটিক্যাল পার্টি লিডার যারা, তারাও কিন্তু এখানে হুমকি পাচ্ছে। তার মানে হচ্ছে শক্তিশালী কোনো একটা পক্ষ বাংলাদেশের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চাচ্ছে এবং বাংলাদেশে যে নির্বাচনের দিকে যাচ্ছে সেই নির্বাচন যাতে না হতে পারে, এখানে শাসনের যাতে একটা অস্বাভাবিক পরিবর্তন হয়, সেই জন্য মনে হয় কাজ করছে। আর যদি এই অস্বাভাবিক কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে সবচেয়ে বড় যে ক্ষতিগ্রস্ত হব সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। মনে রাখতে হবে বাংলাদেশের স্থিতি এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা নির্বাচন, মুক্ত অবাধ নির্বাচন এবং গণতান্ত্রিক রূপান্তর, এটা অপরিহার্য। যদি সেটা না হয় তাহলে বাংলাদেশের মৌলিক প্রতিষ্ঠান যেগুলো আছে, আপনি সংসদ বলেন, তারপরে সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো এবং সাংবিধানিক যেসব সংস্থাগুলো আছে, নির্বাচন কমিশন থেকে অন্যান্যগুলো, এইগুলো সঠিকভাবে কিন্তু কাজ করতে পারবে না। অতএব আমাদের গণতান্ত্রিক রূপান্তরের পথে যত বাধাই আসুক না কেন, সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে কিন্তু আমাদের সেই পথে এগিয়ে যেতে হবে। তা না হলে যে পরিস্থিতি হতে পারে সেটার দৃষ্টান্তটা আমাদের সামনে দুইটা রাষ্ট্রের কথা বললেই হয়। যেমন এখন হচ্ছে সুদানে কিন্তু আমরা কি হানাহানি, এখন কিন্তু যুদ্ধ বন্ধ করতে চাইলেও কিন্তু বন্ধ হচ্ছে না। প্রতিনিয়ত কারা কি কারণে হত্যার শিকার হচ্ছে, কারা হত্যা করছে, তারা নিজেরা হতে জানে না। যে অবস্থাটা আমরা সিরিয়ায় কিন্তু কয়েক বছর আগে দেখতে পেয়েছিলাম। তো এই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশের জন্য কিন্তু ভয়ঙ্কর। অতএব আমাদের গণতান্ত্রিক রূপান্তরের দিকে, শাসনতান্ত্রিক ব্যবস্থার দিকে এগোতে হবে। এই যে এনসিপির কয়েকজন নেতা বা জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, এরকম কয়েকজন নেতাকে গানম্যান দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য এটা যথেষ্ট কিনা? আসলে টার্গেট যাদের করা হয় তাদের দুই ধরনের টার্গেট আছে। একটা হচ্ছে সফট টার্গেট, যেমন হাদিরটা কি হয়েছে, হাদি কিন্তু হেঁটে হেঁটে জনসংযোগ করেন, রিক্সায় চলাচল করেন, ফলে হাদির পাশে কিন্তু ওইসব কিলার যারা আছে তারা ঘুরে খুব ঠান্ডা মাথায় টার্গেট করতে পেরেছে। এখন যাদেরকে টার্গেট করার কথা বলা হচ্ছে তাদের অলমোস্ট প্রায় 95 থেকে 98% হচ্ছে এরকম টার্গেট, সফট টার্গেট। তাদের নিজস্ব কোনো নিরাপত্তা থাকে না, রাষ্ট্রীয় নিরাপত্তা তো নেই। তো এই অবস্থায় সরকারের আমার মনে হয় যাদেরকে টার্গেট করা হচ্ছে, হিট লিস্টে যাদের নাম আছে, এই তালিকা সরকার পায়নি এটা আমি মনে করি না। নিশ্চয় পেয়েছে, অথবা তারা এর উপরে কাজ করে হয়তো বের করতে পেরেছে সম্ভাব্য কারা আছে। তাদের নিরাপত্তার জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া দরকার। যদি আওয়ামী লীগ একটা তো রাজনৈতিক শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক যে বাইরের শক্তি আছে, তারা যদি নির্বাচনকে বন্ধ করতে চায় তাহলে এই বাধাটা অনেক বড় মাত্রার বাধা। এই বাধা অতিক্রম করতে হলে অবশ্যই পরিকল্পিতভাবে এবং অন্যান্য শক্তির সহযোগিতা নিয়ে কিন্তু কাজ করতে হবে। তারেক রহমান প্রসঙ্গে আসি। উনি আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশে আসছেন এবং তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে অনুমতিও দেওয়া হয়েছে। তো দল এবং নির্বাচন পরিচালনা, এটা তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে গত প্রায় 17 বছর ধরে উনি দেশের বাইরে আছেন। তো এরকম একটা সময়ে উনি দেশে এসে কোন ধরনের চ্যালেঞ্জে পড়তে পারেন, বিশেষ করে দল পরিচালনা, তারপরে হচ্ছে নির্বাচন পরিচালনা, এই বিষয়ে আর কি? তারেক রহমানের নেতৃত্ব বা তারেক রহমানের দেশে ফিরে আসা, এটা তো অবশ্যই রাজনৈতিক একটা শূন্যতা পূরণ করবে। বেগম খালেদা জিয়া যদি সক্ষম থাকতেন তাহলে তারেক রহমানের নেতৃত্বের প্রয়োজনীয়তাটা এতটা তীব্রভাবে অনুভব করা হতো না। যেহেতু বেগম খালেদা জিয়া ফিজিক্যালি অসুস্থ, স্বাভাবিকভাবে একটা শূন্যতা তৈরি হয়ে আছে। আর তারেক রহমান যেভাবে বাংলাদেশ থেকে বিদায় হয়েছিলেন, মানে চলে গিয়েছিলেন বাইরে, সেই ঘটনাটা কিন্তু খুব মর্মান্তিক, কষ্টকর ঘটনা ছিল। ওনাকে তুলে নিয়ে শারীরিকভাবে এমন নির্যাতন করা হয়েছে যে উনি আসলে যাওয়ার আগে আমার দেখা হয়েছিল ওনার সাথে পিজি হাসপাতালে। উনি কিন্তু শুয়ে কথা বলতে হচ্ছিল, বসার মতো পরিস্থিতি ছিল না। তার মানে একজন ভবিষ্যৎ নেতাকে ফিজিক্যালি কিন্তু পঙ্গু করে দেওয়ার কথা বলা হয়েছিল। ওই সময় 111-এর সাথে যারা যুক্ত ছিলেন একজন কিন্তু খুব মানে রসিকতা করে বলতেছিলেন ওনার কিন্তু আর হেঁটে রাজনীতি করতে হবে না। মানে খুব বাজে এই কথাগুলো, এগুলো স্মরণ হলে খুব লাগে। তো এই অবস্থায় তারেক রহমান ফিরবেন, এই ফেরাটা অনেকেই ওনার সমালোচনা করেন যে উনি আজ আসি কাল আসি করে কেন বিলম্ব করছেন, অথবা উনি বলছেন যে ওনার ফেরাটা শুধু ওনার একক সিদ্ধান্তে না। বাস্তবতা যেটা আমাদের তো স্বীকার করতেই হবে, জিয়াউর রহমানের পরিবারের প্রতি যেভাবে আচরণ হয়েছে এর আগে, তো স্বাভাবিকভাবেই ওনার আসার ক্ষেত্রে যেমন সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা আছে, তেমনি ঝুঁকিও তো আছে। তো ফলে তারেক রহমান এইসব ঝুঁকি মোকাবেলা করে যদি দেশে আসেন এবং নেতৃত্ব দেন, তাহলে আমার মনে হয় বিএনপি এবং বাংলাদেশের রাজনীতির জন্য এটা কল্যাণকর হবে। একটা জিনিস মনে রাখতে হবে
সেটা হচ্ছে নির্বাচন, তারেক রহমান আসামানি নির্বাচন হওয়ার সম্ভাবনাটা অনেকটা প্রায় শতভাগ হয়ে যাওয়া। কারণ মানুষ মনে করে যে তারেক রহমান যেহেতু আসছে না, তাহলে মনে হয় নির্বাচন হচ্ছে না, এরকম একটা কথা আছে। এখন 25 তারিখ যখন উনি দেশে ফিরে আসবেন, তখন মানুষ ধরে নেবে যে না, এখন নির্বাচন হবে, এবং আপনি দেখবেন নির্বাচন একটা নতুন আবহ তৈরি হচ্ছে। আরেকটা বিষয় যেটা আপনি উল্লেখ করলেন, ওনাকে কী ধরনের চ্যালেঞ্জে পড়তে হতে পারে, আমরা এটা জানি বিএনপির তৃণমূল পর্যায়ের নিয়ন্ত্রণটা পুরোপুরি কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের নাই, যার কারণে আমরা অনেক জায়গা থেকে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি এইসব খবরাখবর পাই, এবং অন্তর্দ্বন্দ্বের কারণে এক গ্রুপ আরেক গ্রুপের লোকদেরকে হত্যা করার মতো ঘটনাও কিন্তু অনেক জায়গায় ঘটছে। এমন আসন হয়তো কম পাওয়া যাবে বাংলাদেশে যেখানে বিএনপির সম্ভাব্য প্রার্থী 3 থেকে 5 জন ছিলেন। তো এই মানে দলীয় কুন্দলগুলো করে একটা নির্বাচনের দিকে, একটা বিজয়ের দিকে নিয়ে যাওয়া, এটা কিন্তু অনেক কঠিন একটা চ্যালেঞ্জ। যদি এই পরিস্থিতি থাকে, এরপরও হয়তো বিএনপির সম্ভাবনা আছে। আমরা যেসব জরিপগুলো দেখতে পাই তাতে বিএনপিকে সবচেয়ে বড় দল বলা হচ্ছে, যদিও জামাত ইসলামী এবং অন্য 8 দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা অবস্থানে চলে আসছে, এবং অনেকে এমন মনে করেন যে এই দলগুলো যদি আবার নতুন করে ক্ষমতায় যাওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে বিস্মিত হওয়ার কোনো কিছু নাই। সে যাই হোক, আমরা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন কিন্তু দেখতে পাচ্ছি। আর এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য তারেক রহমান সাহেবের ফিরে আসাটা, এটা নিশ্চয়ই একটা ইতিবাচক ভূমিকা পালন করবে। আবার একটু পেছনের দিকে যাই, হাদি প্রসঙ্গে। গত 18 তারিখ হাদি মৃত্যুবরণ করেছিল, এবং রাত্র 10টা বা একটু পরে আমরা সংবাদটা পেয়েছি। তো এর পরবর্তীতে দেখা গেছে যে সারা ঢাকা শহরে মানুষ রাস্তায় নেমে এসেছে, বিক্ষোভ করেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলা মোটর কিংবা কাউরান বাজার এই এলাকাতে বিক্ষোভটা একটু ভিন্ন মাত্রার রূপ নিয়েছে, এবং সেখানে দেখা গেছে যে ওখানকার গণমাধ্যম ছিল প্রথম শ্রেণী গণমাধ্যম, প্রথম আলো এবং ডেইলি স্টার, এই দুইটা গণমাধ্যমে হামলা করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এর পেছনে বা নেপথ্যে কোনো ঘটনা আপনার কাছে মনে হয় কি? প্রথম কথা হচ্ছে, কোনো সংবাদপত্র, গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, রেডিও, টেলিভিশন এই ধরনের প্রতিষ্ঠানে হামলা করা, এটা খুবই অনভিপ্রেত এবং অন্যায্য, মানে অনাকাঙ্ক্ষিত। কারণ গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। হ্যাঁ, গণমাধ্যমে খবরাখবর অনেকেই বিক্ষুব্ধ হতে পারেন, এবং সত্য সংবাদ বলতে যেটা বোঝায় তার ব্যতিক্রম অনেক সংবাদপত্রের পরিবেশনার মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু এই ভিন্ন মত অথবা বর্ণনাকে গ্রহণ করতে না পারার প্রতিকার এটা হয় না যে ওখানে হামলা করা। আমরা কিন্তু, যদিও এখন বলা হচ্ছে, অনেকেই বলছেন বাংলাদেশের স্বাধীনতার পর কেউ কেউ আরও আগে পর্যন্ত চলে যান, এই প্রথমবারের মতো সংবাদপত্রে আগুন, অগ্নিসংযোগ করার ঘটনা ঘটছে প্রথম আলো এবং ডেইলি স্টারে। কিন্তু আমরা খুব ভালো করেই জানি 2013 সালের সম্ভবত 12 ফেব্রুয়ারি, আমি তখন অফিসে ছিলাম, আমি চিফ রিপোর্টারের দায়িত্বে নয়া দিগন্তে একদম মপ করে এখানে নয়া দিগন্তে হামলা করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, এবং নয়া দিগন্তের নিচে একটা মাইক্রোবাস ছিল, সেই মাইক্রোবাসে আগুন দেওয়ার পরে আগুন ধাওয়া ধাওয়া করে ছড়িয়ে গিয়ে পাশে প্রেস ছিল, প্রেসের ভেতরের যে নিউজ প্রিন্টের বিশাল গোডাউন ছিল, সেই নিউজ প্রিন্টের গোডাউনে আগুন লেগে গেছে। তখন আমাদের এখনকার নয়া দিগন্তের সম্পাদক বাবর ভাই, উনি, তারপরে তখন নিউজের বার্তা সম্পাদকের দায়িত্বে ছিলেন আজম ভাই, এবং আমরা রিপোর্টাররা এবং অন্য যারা আছেন সবাই নিচে বের হয়ে এসে পানি দিয়ে কিন্তু সেই আগুন নিভিয়েছিলাম। এটা তো নয়া দিগন্তের বিষয়। ওই দিনই আমাদের যে প্রেস ছিল জুরাইনে, সেই প্রেসেও বিকালে হামলা হয়েছিল। এটা 2 দফা হামলা হয়েছে। একবার তো হচ্ছে দুপুরে 2টার দিকে, তখন গাড়িতে আগুন দিল এবং কাগজে আগুন, পরে আবার এসে হামলা করা হয়েছে। এবং এটা কি শুধু নয়া দিগন্তে? আপনি আমার দেশের কথা বলেন, আমার দেশ তো একটা সুরক্ষিত সরকারি ভবনের সম্ভবত 9ম তলা অফিস ছিল। মাহমুদুর রহমান সাহেবকে এবং সিনিয়র সাংবাদিকদের গ্রেপ্তার করার জন্য ওখানে আগুন দেওয়া হয়েছে, এই ধরনের একটা ভবনে। ওই ভবনে কিন্তু এনটিভির অফিসও ছিল তখন, এখনও আছে। তো স্বাভাবিকভাবেই আগুন যে সংবাদপত্রে প্রথম দেওয়া হয়েছে বাংলাদেশে, এটা তো একেবারেই, এটা গতকালকে থেকে একটা আলোচনা চলে আসছে যে 150 বছরের মধ্যে প্রথম কোন সংবাদপত্রে হামলার ঘটনা, আগুন দেওয়ার ঘটনা। তো আসলে তো এই ধরনের ঘটনাটা মনে হয় যে নয়া দিগন্ত তো এর আগেই ঘটনা ঘটেছে। আমি যদি ওই দিনের পত্রিকাটা যদি আমি একটু দেখাই, প্রিয় দর্শক আপনারা একটু যদি খেয়াল করেন যে নয়া দিগন্ত হামলার যে ঘটনাটা 2013 সালের 13 ফেব্রুয়ারি এই পত্রিকাটি প্রকাশ হয়েছিল।
12 ফেব্রুয়ারি হামলা হয়েছিল। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি যে নয়াদিগন্তে যে হামলা হয়েছিল, এই হামলার উপরে একটি ডকুমেন্টারির কার্যক্রম চলমান আছে। এটা আগামীকালকে আমরা আশা করছি আপনাদের জন্য রিলিজ করতে পারবো। তো আগামীকালকে এই ডকুমেন্টারিটি সবার দেখার অনুরোধ করছি। আমরা ফিরে যাচ্ছি আবার আমাদের বিশ্লেষণে। তো খলিল ভাই, আমরা বলছিলাম যে এই হামলার ঘটনাটা, এটি কি শুধুমাত্র নয়াদিগন্ত কিংবা প্রথম আলো কিংবা আমার দেশ বা সংগ্রাম এগুলোই ঘটছে, নাকি স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বিভিন্ন সময় আসলে এরকম হামলার বা সংবাদপত্রের উপরে দমন নিপীড়ন চলছে? সংবাদপত্রের উপর দমন নিপীড়ন সেটা কিন্তু একদম স্বাধীনতার পরপরই হয়ে আসছে। কিন্তু এই ধরনের অ্যাটাক করা, আগুন দেয়া, এটার প্রবণতাটা আমরা কিন্তু গত 17 বছরের যে ফেসিবাদী শাসন, এই সময় কিন্তু আমরা দেখতে পাই। যেমন তখন নয়াদিগন্তের হামলার বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, আমার দেশে আগুন দেওয়ার কথা বললাম, এবং আমার দেশের সম্পাদককে যে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে সেই ইতিহাস আমার মনে হয় পৃথিবীতে কোনো সম্পাদককে এভাবে করা হয়েছে কিনা আমার জানা নেই এ ধরনের কোনো তথ্য। তো যাই হোক, আমি আপনার শেষের পয়েন্টে আসি। সেটা হচ্ছে কি, এই যে সংবাদপত্রে আগুন দেয়া, এটা কি শুধু সংবাদপত্রে আগুন দেয়া, নাকি এমন কোনো কোয়ার্টার থেকে উস্কানি দেয়া হচ্ছে যাতে করে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এবং নির্বাচন করার যে পরিবেশ, সে পরিবেশটা নষ্ট হয়? আমার মনে হয় সম্ভবত আপনি যেভাবে হাদির শহীদ হওয়ার ঘটনা বললেন এবং এনসিবির একজন নেতার উপর হামলা, তারপর সীমান্তগুলোতে উত্তেজনা, এর সাথে সংবাদপত্রের অফিসে আগুন দেয়া, হামলা করা, এটার একটা যোগসূত্র থাকতে পারে। আমরা কিন্তু সাধারণভাবে সরলভাবে মনে করি যে ঘটনা যা ঘটছে সেটাই মনে হয় চূড়ান্ত সত্য, কিন্তু অনেক সময় সত্যটা এইভাবে হয় না। তার পেছনে কিন্তু আড়ালে এমন কিছু তৎপরতা থাকে যেটা বাইরে যেটা দেখা যায় তার চাইতেও অনেক চরম সত্য কিন্তু লুকায়িত থাকে। যেমন আমরা গ্রামে গঞ্জেও দেখি, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দেখা গেল যে একই পরিবারের লোকদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, কিন্তু পেছন থেকে যারা ইন্ধন দিচ্ছে, যারা এই সংঘর্ষের পেছনে কলকাঠি নাড়াচ্ছে, তারা কিন্তু আড়ালেই থেকে যায়। বাংলাদেশের এখন যে রাজনৈতিক পরিস্থিতি, এখন যে নিরাপত্তা পরিস্থিতিটা, এই পরিস্থিতির কারণে আমার মনে হয় অনেক ভেতর থেকে কোনো একটা শক্তি সন্তর্পণে এখানে গুটি চালাচ্ছে, যাতে করে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, গণতান্ত্রিক রূপান্তরটা ব্যাহত হতে পারে। খলিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। এরপরে থাকছে দিগন্ত প্রাইম টাইম। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।